আসসালামু আলাইকুম। আমি সাজদুল ইসলাম, রাইটার অফ ক্যাম্প ফায়ার অ্যান্ড ক্যাম্প পাওয়ার বুক। আজকে আমি আপনাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিসিএসআইআর যে সার্কুলারটা দিয়েছিল। বিসিএসআইআর সার্কুলারের কিন্তু এটা 2024 সালে সার্কুলার ছিল এবং পরবর্তী ক্ষেত্রে এই সার্কুলারটা বৃদ্ধি করে 2025 এ আবার রিসার্কুলার দেওয়ার পরে সে পরীক্ষার ডেট কিন্তু দিয়ে দিয়েছে। আমরা যারা এপ্লাই করছিলাম তাদের ম্যাক্সিমাম সবার ফোনেই এসএমএস চলে গেছে অ্যাডমিট কার্ড ডাউনলোডের জন্য এবং এটার পরীক্ষার ডেট দিয়েছে এসও সায়েন্টিফিক অফিসার। ডেট হচ্ছে 21 ঈদের পরপরই 21/6/2025 এবং আমরা সাধারণত বিগত বছরগুলোতে দেখছি যে এই সপ্তাহে সায়েন্টিফিক অফিসারের পরীক্ষা হয়, তার পরের সপ্তাহে শুক্রবারেই হচ্ছে রিসার্চ কেমিস্ট বা আমরা যেটা বলি রিসার্চ ফার্মাকোলজিস্ট সেই পোস্টগুলোর পরীক্ষা হয়ে থাকে। মানে 11 গ্রেডেরটা হচ্ছে একদিনে পরীক্ষা হয়, 9 গ্রেডেরটা একদিন পরীক্ষা হয়। ঠিক এই কারণে এবারও কিন্তু সেম সেভাবে প্যাটার্ন এবং প্রশ্ন প্যাটার্ন করছে, সরি পরীক্ষার প্যাটার্ন করছে। 21 তারিখে সায়েন্টিফিক অফিসারের পরীক্ষা এবং 28 তারিখে আরসি বা রিসার্চ কেমিস্ট্রির পরীক্ষা হতে পারে, একটা সম্ভাবনা আছে। আজকে আমি আপনাদেরকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের কেমিস্ট্রি এর জন্য সায়েন্টিফিক অফিসার বলি আর রিসার্চ কেমিস্ট বলি, এটার জন্য যে গুরুত্বপূর্ণ টপিকসগুলো থেকে প্রায় প্রতি বছরের পরীক্ষার প্রশ্ন আসছে সেই টপিকসগুলো নিয়ে আমি আপনাদের সামনে আজকে তুলে ধরব। এগুলো হচ্ছে আমি বিভিন্ন না, আমাদের যে বিসিএস আইআর এর যে পরীক্ষা আছে সেগুলোর পরীক্ষার প্রশ্নগুলো অ্যানালাইসিস করার পরে এই জিনিসটা বের করতে পারছি। এর জন্য এটা হচ্ছে আমি আপনাদের সবার জন্য দিয়ে দিচ্ছি। যারা একটা ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে চান অবশ্যই এই জিনিসগুলা পড়ে নিয়ে পরীক্ষা দিতে যাবেন। তার আগে আমি আপনাদেরকে একটা জিনিস বলে নেই, অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন এবং অবশ্যই ভিডিওগুলো গুরুত্ব সহকারে মনোযোগ সহকারে না কেটে দেখবেন, তাহলে হচ্ছে আপনারা প্রতিটা বিষয় সুন্দর মতো করে বুঝতে পারবেন। তাহলে আমরা চলে আসি এর প্রশ্ন প্যাটার্ন এবং গুরুত্বপূর্ণ টপিক। প্রশ্ন প্যাটার্ন কি রকম হয়ে থাকে, প্রশ্ন প্যাটার্নটা নিয়ে একটা আলোচনা করি। যেহেতু আমি আগেই প্রশ্ন প্যাটার্ন নিয়ে আরেকটা ভিডিও দিয়ে দিয়েছি, এই ভিডিওর কমেন্ট বক্সে সেই ভিডিওটার লিংক দিয়ে দিব। তারপর হচ্ছে আমি আরেকটু বলে নিচ্ছি প্রশ্ন প্যাটার্ন সাধারণত কি হয়ে থাকে। প্রশ্ন প্যাটার্ন সাধারণত বিসিএসআই এর সায়েন্টিফিক অফিসার বলি আর আরসি বলি, দুটার ক্ষেত্রে এই প্রশ্ন প্যাটার্নটা হয় শুধুমাত্র কেমিস্ট্রি হলে শুধুমাত্র কেমিস্ট্রি, ফার্মেসি হলে শুধুমাত্র ফার্মেসি, তার মধ্যে যে কেমিস্ট্রি বেসিক কেমিস্ট্রি থাকে সেই বেসিক কেমিস্ট্রি, অ্যাপ্লাইড কেমিস্ট্রি হলে সেম অ্যাপ্লাইড কেমিস্ট্রির প্রশ্ন থাকে এবং যে কিছু পরিমাণ কেমিস্ট্রির জন্য প্রশ্ন থাকে, কিছু পরিমাণ থাকে, বেশি থাকে না, 20 মার্ক 25 মার্ক, যেগুলো বেসিক কেমিস্ট্রি যেটা সবাই পারে, যেগুলো কেমিস্ট্রি যারা পড়ে তারাও পারে, অ্যাপ্লাইড কেমিস্ট্রি যারা পড়ে তারাও পারে, বায়োকেমিস্ট্রি যারা পড়ে তারাও পারে, বেসিক কেমিস্ট্রি মেইন কথা। এখন বাকি যে কোশ্চেনগুলো থাকে, বাকি 60 মার্কের কোশ্চেন যেটা থাকবে বা 50 মার্কের যে কোশ্চেনটা থাকে পুরাটাই হচ্ছে আপনার নিজ সাবজেক্ট অনার্স এবং মাস্টার্সে যে সাবজেক্টে পড়াশোনা করছেন সেই সাবজেক্টের উপর ভিত্তি করে প্রশ্নটা হয়ে থাকে। তো আমরা এখন যে জিনিসটা দেখব, প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে আমরা আইডিয়া পেয়ে গেলাম। 80 মার্কের প্রশ্ন হয়ে থাকে, 80 মার্কের প্রশ্ন হয়ে থাকে, তার মধ্যে 80 মার্কই হয় কেমিস্ট্রি বা হচ্ছে নিজ সাবজেক্ট থেকে এবং 20 মার্ক হয় ভাইভা, টোটাল 100 মার্কের পরীক্ষা হয়। এবং এটা হচ্ছে আমাদের প্রশ্ন প্যাটার্ন চলে গেল। পরীক্ষার ডেট তো আমরা আগেই বললাম, পরীক্ষার ডেট এই পরীক্ষার ডেট ঘোষণা করা হয়েছে 21/6/2025 এবং আমি আপনাদেরকে যে জিনিসটা বলবো যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যে আপনারা এই কেমিস্ট্রির জন্য প্রিভিয়াস প্রশ্নগুলো কোথায় পাবেন। প্রিভিয়াস প্রশ্নগুলোর জন্য যারা আমার ক্যাম্প ফায়ার বইটা নিয়েছেন, আমি আগে এটা দিয়ে শুরু করি। যারা ক্যাম্প ফায়ার বই নিয়েছেন তারা অবশ্যই দেখবেন ক্যাম্প ফায়ার বইয়ের শেষের দিকে 140 পেজের মতো শুধুমাত্র বিসিএসআইআর এর কেমিস্ট্রি আপনারা দেখেন। আমাদের এখানে যে সূচিপত্রটা আছে সূচিপত্রটা দেখতে পারেন, সূচিপত্রের মধ্যে দেওয়া আছে বিসিএসআই এর প্রিভিয়াস কোশ্চেন 257 থেকে 387 পৃষ্ঠা পর্যন্ত যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো সবগুলো হচ্ছে বিসিএসআই এর প্রিভিয়াস যে কোশ্চেনগুলো আছে সেগুলো আছে সায়েন্টিফিক অফিসার এবং আরসি রিসার্চ কেমিস্ট, এসও এবং রিসার্চ কেমিস্ট্রির প্রিভিয়াস প্রশ্ন এবং সমাধান সহ। এজন্য আমি আপনাদেরকে বলি যারা ক্যাম্পফায়ার বইটা কিনেছেন তারা গুড, তাদের জন্য ভালো, এখান থেকে পরে একটা ভালো প্রিপারেশন নিতে পারবেন। আর যারা কিনেন নাই তারা বইটা অবশ্যই সংগ্রহ করে নেবেন। এই বইটা হচ্ছে আপনারা মামুন বুক হাউস নীলক্ষেতের, ঢাকা মামুন বুক হাউস নীলক্ষেত এবং মিরপুর 10 এর গীতাঞ্জলি লাইব্রেরি এবং হচ্ছে এশিয়া লাইব্রেরিতে পাবেন। আর আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমার যে ফোন নাম্বার দেওয়া আছে গ্রুপে এবং হচ্ছে পেজের মধ্যে যে ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি আপনাদের হোম ডেলিভারি দিয়ে থাকি, সেক্ষেত্রে আপনারা এখান থেকে নিতে পারবেন। এখন এখান থেকে কোন জিনিসগুলো আপনারা বেশি পড়বেন, আমি যেটা সব সময়ের জন্য বলি আপনার প্রিভিয়াস কোশ্চেনগুলো দেখেন। প্রিভিয়াস কোশ্চেনগুলো যখন আপনি দেখবেন প্রিভিয়াস কোশ্চেনের প্যাটার্ন অনুসারে যে আপনি ওই জিনিসটা পরীক্ষা আসতেছে, ওই কোশ্চেনটা ওইভাবে আসতেছে, ওইটা যখন আপনি প্র্যাকটিস করবেন তখন কিন্তু ওই জিনিসটা কি হবে, ওই টাইপের যে প্রশ্নগুলো হবে সেগুলো কিন্তু আপনি ইজিলি ভাবে পেয়ে যাবেন।
আমার কথা হচ্ছে এটা, আপনি প্রিভিয়াস প্রশ্নগুলো ভালো মতো দেখেন এবং ভালো মতো পড়াশোনা করেন। আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে আপনার টাইম ম্যানেজমেন্ট বা টাইম মেইনটেনেন্স। আপনি টাইম পরীক্ষায় যে 1.5 ঘন্টা পরীক্ষা হবে, 80 মার্কের পরীক্ষা, 1.5 ঘন্টা আপনাকে 1.5 ঘন্টা সময় দিবে, 90 মিনিট। সেই 90 মিনিটের মধ্যে আপনাকে পুরা যে 80 মার্ক আছে সেই 80 মার্কে কভার করে আসতে হবে। যদি কভার করে আসতে পারেন সুন্দরভাবে সুশ্রীভাবে, তাহলেই হচ্ছে আপনি একটা ভাইবা দেওয়ার সুযোগ পেতে পারেন। চাকরি হবে কিনা সেটা আসলে রিজিকের ব্যাপার, আমি এই ব্যাপারে কাউকে কোনো কমেন্ট করব না। তবে একটা ভাইবা দেওয়ার সুযোগ পাবেন। ভাইবা দেওয়ার সুযোগ পাওয়া মানেই হচ্ছে আপনার একটা চাকরি পাওয়ার প্রবাবিলিটি বৃদ্ধি পাইলো, বা সেখানে আপনি শর্ট লিস্টেড হয়ে গেলেন। এই এখন ব্যাপার হচ্ছে কি, আপনারা এটা করতে পারেন। আর এখানে যে অধ্যায় ভিত্তিক যে বিভিন্ন টপিকসগুলো আছে, অবশ্যই অধ্যায় ভিত্তিক টপিকসগুলো আপনি যদি, আমার কথা হচ্ছে আপনি যদি ভালো পরীক্ষা দিতে চান, কারণ এখানে শুধুমাত্র গুরুত্বপূর্ণ টপিকসগুলো ইনক্লুড করা আছে। সো আপনারা যদি ভালো পরীক্ষা দিয়ে যান, ক্যাম্পফায়ার বইয়ের, আমি মনে করি এই বইয়ের কোনো বিকল্প আপনাদের কাছে বর্তমান নেই। আর সেহেতু অবশ্যই আপনার ক্যাম্পফায়ার বইটি নিয়ে নেন। তারপরে যারা নেবেন না, বা হচ্ছে আমি যাদেরকে আরেকটা জিনিস সাজেস্ট করব, সেটা হচ্ছে যে ইন্টারমিডিয়েটের যে বই আছে, ইন্টারমিডিয়েটের বইয়ের যে আপনারা দেখবেন ইংরেজি ভার্সনের বই দুটা, অবশ্যই ইংরেজি ভার্সনের বই দুটা দেখবেন। যদিও ইন্টারমিডিয়েট বই থেকে এখানে কখনোই ফুল 100% প্রশ্ন কমন আসে না, সেজন্যই আপনি দেখবেন যে হচ্ছে ইন্টারমিডিয়েট বই থেকে আপনার 50 থেকে 60% প্রশ্ন পেয়ে যাবেন। বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো আপনার ক্যাম্পফায়ার বই থেকেও কিছুটা পাবেন। আবার আপনার হচ্ছে আপনি অনার্স লেভেলে কতটুকু পড়াশোনা করছেন ওইটার বেসিক থেকে আসবে, যেমন আইআর, ইউপি, স্পেকট্রোস্কোপি, এস, এই জিনিসগুলো থেকে কিন্তু বিভিন্ন এই যে বিসিএস বিভিন্ন সময় পরীক্ষা প্রশ্ন করে থাকে। এখন তাহলে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব, গুরুত্বপূর্ণ টপিকসগুলো কি কি হতে পারে, বা কি কি টপিকসগুলো আমরা পড়ে পরীক্ষা দিতে গেলে আমাদের জন্য ভালো হবে, বা হচ্ছে আমরা একটা ভালো প্রিপারেশন নিয়ে গিয়ে মন থেকে স্যাটিসফাইড ভাবে একটা পরীক্ষা দিয়ে আসতে পারবো, বিশেষ করে বিসিএস আইআর এর জন্য। আপনাদের জন্য একটা খুবই ভালো দিক, সেটাই হচ্ছে যে বিসিএস আইআর এর কিন্তু অন্য কোনো সাবজেক্ট পড়তে হয় না, আপনাকে শুধুমাত্র কেমিস্ট্রি পড়তে হয়। যারা কেমিস্ট্রিতে ভালো এবং কেমিস্ট্রিতে হচ্ছে খুবই ভালো দক্ষতা আছে, তাদের জন্য এই জিনিসটা বিসিএস আইআর বা অন্যান্য যে চাকরি পরীক্ষাগুলো আছে, কেমিস্ট্রি চাকরিগুলোর পরীক্ষাগুলো আছে, এগুলোর জন্য খুবই মানে হচ্ছে একটা ভালো সুযোগ হতে পারে আমি মনে করি। ওকে, তাহলে আমি আপনাদেরকে যে জিনিসটা বলবো, যে গুরুত্বপূর্ণ টপিকসগুলো আছে সেই টপিকসগুলো কি কি, যেগুলো থেকে প্রশ্ন আসে এবং কিভাবে প্রশ্ন আসতে পারে, সেটাও আমি একটু আপনাদেরকে আইডিয়া বা আলোচনা দিচ্ছি বা আলোচনা করতেছি, যেটা হচ্ছে আপনাদের সুবিধা মতো যেভাবে পড়লে আপনাদের জন্য ভালো হবে এবং লেখে আপনারা খুব একটা মানসম্মত পরীক্ষা দিয়ে আসতে পারবেন, সেভাবে আপনারা পড়াশোনা করে যাবেন। ওকে, তাহলে চলে আসি আমি প্রথমে যে টপিকসটা আমি দেখবো আপনাদের, সেই টপিকসটা হচ্ছে মোলারিটি, নরমালিটি এবং মোলালিটি। মোলারিটি, নরমালিটি এবং মোলালিটি, এই যে একটা টপিকস আছে, এই টপিকসটা থেকে প্রায় বছরই পরীক্ষা প্রশ্ন দিয়ে থাকে। মোলালিটি, নরমালিটি, মোলালিটি, এইখানে আপনার ওই যে পার্সেন্টেজ দিয়ে, ডেনসিটি দিয়ে যে ম্যাথগুলো থাকে, যেমনটা আমাদের এবার বিসিআইসি প্রশ্নগুলো ছিল, বিসিআইসি তে একটা ডেনসিটি পার্সেন্টেজ দিয়ে ম্যাথ ছিল, ওই টাইপের ম্যাথগুলো এনারা বেশি দিয়ে থাকে, তবে অনেক সময় হচ্ছে একটু ঘুরায় পেঁচায় দিয়ে দেয়। মোলারিটি, নরমালিটি, এখান থেকে সচরাচর পরীক্ষার প্রশ্ন থাকেই, আমি যতগুলো দেখছি। এখানে এস ইকুয়ালস টু আমরা জানি কি ডাব্লিউ গুণ 1000 এম গুণ ভি, এই সূত্র দিয়ে, এটা হচ্ছে আমাদের বাচ্চাকালের সূত্র। তবে এখান থেকে আমাদের কিন্তু অনেক সময় যে ভি আছে সেটা আমরা ডি তে কনভার্ট করতে পারি, ডি এম বাই ভি, ঠিক আছে, ডেনসিটি বা ঘনত্ব বা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব, এই টাইপের, মানে ডেনসিটি তো থাকবেই, এর সাথে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এর সাথে যে অন্যান্য লেস লাগানো যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলো দেখতে হবে, যেগুলো সচরাচর ইন্টারমিডিয়েটের বইয়ে থাকে না। কিন্তু একটা খুবই ভালো দিক, সেটা হচ্ছে আমার ক্যাম্পফায়ার বইয়ে এই টাইপের যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো দেওয়া আছে। আপনারা অবশ্যই মোরালিটির যে চ্যাপ্টারটা দেওয়া আছে সেই চ্যাপ্টারের মধ্যে খুঁজলে অবশ্যই পাবেন। সো আমি মনে করি যে শুধুমাত্র বিসিএস প্রিপারেশনের জন্য শুধু প্রিভিয়াস প্রশ্ন পড়াই যথেষ্ট না, আপনাকে বইটা ভালো মতো পড়তে হবে, এবং আপনি যদি ইন্টারমিডিয়েটের বই দুটাও ভালো মতো পড়েন, কারণ এগুলো সহজ জিনিস, ছোট ছোট পড়া। আপনারা এই আজকে 1 তারিখ, 3 তারিখ, এই যে 15 দিন 18 দিন যদি আপনারা খুব একটা ভালো মতো একটা প্রিপারেশন নিতে পারেন, তাহলে আমি আশা করি আপনারা একটা ভাইবা দিতে পারবেন। ওকে, একটা টপিক চলে গেল আমাদের মোলারিটি। আরেকটা হচ্ছে রিঅ্যাকশন ডায়াগ্রাম। আসলে রিঅ্যাকশন ডায়াগ্রাম বলতে আমি কোনটাকে বুঝাইছি আপনারা হয়তোবা জানেন কি আমি জানি না। রিঅ্যাকশন ডায়াগ্রাম হচ্ছে কোনটা, যে রিঅ্যাকশন প্রসেস সেটা এক্সোথার্মিক হতে পারে বা এন্ডোথার্মিক হতে পারে। এক্সোথার্মিকের ক্ষেত্রে কি ধরনের রিঅ্যাকশন ডায়াগ্রামটা হয়, এক্সোথার্মিকের ক্ষেত্রে কি রকম হয়, এই জিনিসটা পরীক্ষা মাঝে মাঝে দিয়ে দেয়। এবং এই রিঅ্যাকশন প্রসেস এবং এই রিঅ্যাকশনের মধ্যে কোন কোন ইফেক্ট থাকতে পারে, যেমন টেম্পারেচার ইফেক্ট, লাসাইলিনেটিভ যে ইফেক্টগুলো আছে সেই ইফেক্টগুলো অবশ্যই আপনারা দেখবেন। যদিও এগুলো খুব আগে পড়া, এবং এগুলা হয় কি, এই জিনিসগুলো আপনারা কিন্তু আমরা সবাই পারি, কিন্তু এটাকে ইংরেজি ভার্সনে খুবই সুন্দর মতো মার্জিতভাবে লিখে আসা যে ক্যাপাবিলিটি, এটা কতজনের আছে সেটাই হচ্ছে ওনারা চেক করে। আপনি লিখে আসলাম, আমি এক পাতা লিখে আসলাম, কিন্তু আপনি ভালো মানসম্মত লিখলেন না, লাইনের মধ্যে একটা লাইন লিখলেন, সেই লাইনের মধ্যে ইংরেজিতে
যদি দুইটা করে ভুল হয়, স্পেলিং ভুল হয় বা গ্রামাটিক্যাল ভুল হয়, তখন কিন্তু যারা এক্সামিনার থাকে তাদের মাথা গরম হয়ে যায়, সেক্ষেত্রে আপনাকে কিন্তু মার্কস কেটে দেবে, মার্কস পাবেন না, আপনি মার্কস করতে পারবেন না। সেজন্য এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন। এই জন্য রিঅ্যাকশন ডায়াগ্রাম চলে গেল। আরেকটা আসতেছে পিএইচ, পিকে, পিএইচ, পিকে, এগুলো হচ্ছে দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে যেগুলো আছে। দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে আমরা যে যে জিনিসগুলো দেখি, যে দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে পিএইচ কত বা সবল অ্যাসিডের ক্ষেত্রে পিএইচ কত, হেন্ডারসন-হাইজেনবার্গ সমীকরণ কি, পিএইচ রিলেটেড যে অন্যান্য ম্যাথগুলো আছে অবশ্যই ম্যাথ টাইপের গুলো দেখতে হবে, বাফার সলিউশন, বাফার অ্যাকশন, এই জিনিসগুলো কিন্তু পিএইচ এর ভিতরেই পড়ে। সো এই জিনিসগুলো আপনারা দেখবেন, তাহলে আপনাদের একটা ভালো প্রিপারেশন হবে আমি মনে করতেছি। এরপর হাইব্রিডাইজেশন থেকে প্রায় ম্যাক্সিমাম টাইমে পরীক্ষায় প্রশ্ন দিয়ে থাকে। হাইব্রিডাইজেশন একটা যৌগ দেওয়া থাকে, এর হাইব্রিডাইজেশন কি এবং এর মধ্যে বন্ধন কোণ কত, হাইব্রিডাইজেশনের মধ্যে বন্ধন কোণ হওয়ার কারণে এর হচ্ছে গঠন কাঠামো কেমন হয়, এর বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স যেগুলো আছে হাইব্রিডাইজেশনের জন্য বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ ঘটে, এই চেঞ্জগুলো দিয়ে থাকে। আবার অনেক সময় আপনারা দেখবেন যে হাইব্রিডাইজেশনের পরেও এর বন্ধন কোণের যে ডিফারেন্সগুলো, যেমন হচ্ছে মুক্তজোড় ইফেক্ট, মুক্তজোড় ইলেকট্রনের ইফেক্টের জন্য যে বন্ধন কোণ কমে যায়, বেড়ে যায়, এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই আপনারা ইংরেজিতে, আপনারা আমি জানি আপনারা পারেন, তারপরও হচ্ছে আপনাদের এগুলো ভালো করে প্র্যাকটিস করে যেতে হবে, যেন আপনারা সুন্দরভাবে গুছিয়ে লিখে আসতে পারেন। ওকে, এরপর আমরা যেটা দেখব অরবিটাল ফিগার। অরবিটাল ফিগার বলতে কোনগুলোকে বোঝাচ্ছি আমি, যেমন sp2 এর কোন ধরনের অরবিটাল চিত্রগুলো হয়, বা একটা যৌগ দেওয়া থাকবে জেনন হেক্সাফ্লোরাইড, এই জেনন হেক্সাফ্লোরাইডের কোন ধরনের গঠন কাঠামো এবং এর চিত্রটা অঙ্কন করো। এরকম দেখা গেল 3-4টা যৌগ দেওয়া থাকবে এবং এদের হচ্ছে অরবিটাল চিত্র, অরবিটাল ফিগার অঙ্কন করুন। এরকম দেওয়া থাকতে পারে, শুধু অরবিটাল দেওয়া থাকতে পারে এবং গঠন কাঠামো লিখুন। শুধু দুইটা লেখা থাকতে পারে, দুইটা লেখা তিনটা দেওয়া থাকবে, তিনটাতে হচ্ছে 5 নম্বর দেওয়া থাকলো, অথবা দুইটা দেওয়া থাকবে, তিনটা 5 নম্বর দেওয়া থাকলো, যে হচ্ছে চিত্র আঁকুন এবং এর গঠন কাঠামো কেমন, স্ট্রাকচারাল কাঠামো। ওকে, এরপরে আমরা আরেকটা দেখব নেমান স্ট্রাকচার। নেমান স্ট্রাকচার অনেক সময় দেখা থাকে, লেখা থাকে, নাম দেওয়া থাকে, বিভিন্ন অর্গানিক কম্পাউন্ডের নাম দেওয়া থাকে, প্যারাসিটামল, ন্যাপথলিন, বেনজিন, ফেনল, কার্বলিক অ্যাসিড, এই ধরনের নাম দেওয়া থাকে, আপনাকে নাম দেওয়া থাকবে, রাইট সাইডে হচ্ছে একটু স্পেস ফাঁকা দেওয়া থাকবে, সেই অথবা হচ্ছে শুধু নাম দেওয়া থাকলে উপরে, ও সরি স্পেস তো ফাঁকা দেওয়া থাকবে, আমার প্রশ্ন আলাদাই সাপ্লাই করে, সো এখানে নাম দেওয়া থাকবে, আপনাকে এর গঠন কাঠামোগুলো লিখতে হবে, এই ধরনের প্রশ্ন এসে থাকে। এরপরে আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে এনএমআর, আইআর এবং ইউভি। ইউভি, এনএমআর, আইআর, এই জিনিসটা হচ্ছে আমরা যখন পরীক্ষায় দেই, এনএমআর এর প্রিন্সিপাল অফ এনআর, আইআর এর প্রিন্সিপাল, ইউভি এর প্রিন্সিপাল, এই জিনিসগুলো যখন আপনারা খুবই ভালো মতো লিখে আসতে পারেন, এগুলো পরীক্ষা আসে 5 মার্কের জন্য আসে, কারণ এটা তো পুরোটাই কেমিস্ট্রি, আপনার কেমিস্ট্রি করতে হবে। তার মানে আমি যে টপিকগুলো পড়তেছি, আপনি ধরে নেবেন এখান থেকে 90% টপিক থেকে আপনার কোশ্চেন টাচ করবে। আমি যেটা বলতেছি, আমি আবার বলতেছি, আপনারা লিখেও রাখতে পারেন যে হচ্ছে আমি বললাম এটা আসলো না কেন, পরে আপনারা আবার কোশ্চেন করেন, যে আমি যে টপিকগুলো বলতেছি এইখানকার টপিকগুলো থেকে প্রায় 80 থেকে 90% টপিক থেকে পরীক্ষা প্রশ্ন করবে, যদি কেমিস্ট্রি 80 করে থাকে। তবে এবার যেহেতু সরকার চেঞ্জ হয়েছে, হয়তোবা কিছুটা হলেও 80 না করে আপনাদের 70 দিতে পারে বা 60 দিতে পারে, বাকি 10-20 হচ্ছে বাংলা বা ইংরেজি দিতে পারে। এটা একটু আপনার মানসিকভাবে প্রিপারেশন নেবেন, যে দিতেও পারে, বলা যায় না, কারণ সচিব চেঞ্জ হয়েছে। এরপরে আমরা যেটা দেখব সিগনিফিকেন্ট ডিজিট এবং সিগনিফিকেন্ট ফিগার। সিগনিফিকেন্ট ডিজিট এবং সিগনিফিকেন্ট ফিগার, আরেকটা আমি এখানে যোগ করে দিচ্ছি বন্ড অর্ডার। বন্ড অর্ডারও মাঝে মাঝে দিয়ে দেয়, বন্ড অর্ডার, সিগনিফিকেন্ট ডিজিট, সিগনিফিকেন্ট ফিগার, এই জিনিসটা ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষা আসে। সিগনিফিকেন্ট ডিজিট একটা দশমিক পদ, যেমন দেখালো 3.0001234, এর সিগনিফিকেন্ট ডিজিট কত, ঠিক আছে, অথবা সিগনিফিকেন্ট ফিগার কত, হাউ মেনি সিগনিফিকেন্ট ফিগার অফ দিস নাম্বার। ওকে, এই ধরনের কোশ্চেন থেকে থাকে। এটা গেল আরেকটা সিগনিফিকেন্ট ফিগার, সিগনিফিকেন্ট ডিজিট, এন্ড হচ্ছে বন্ড অর্ডার। এখানে কিন্তু বন্ড অর্ডারের ক্ষেত্রে অনেক সময় বিভিন্ন ইয়া দেওয়া থাকে, যখন দেওয়া থাকলো হচ্ছে একটা O2 প্লাস দেওয়া থাকলো, অক্সিজেন প্লাস দেওয়া থাকলো, তাহলে ও অক্সিজেন প্লাস এর মধ্যে কোন ধরনের বন্ড অর্ডার আছে, এটাও পরীক্ষায় এই টাইপের প্রশ্ন করে থাকে। এজন্য আপনার বন্ড অর্ডার গুলো দেখবেন। HPLC তে কোনটাকে বলতেছি আমি, HPLC, GCMS, HPLC, এগুলার আপনার কোন জিনিসগুলো করবেন, এগুলার আপনি বেসিক প্রিন্সিপাল গুলো করবেন, এবং এটার ক্ষেত্রে কোন কোন ইনস্ট্রুমেন্ট গুলো ব্যবহার হয়। HPLC এর ক্ষেত্রে আমাদের দুইটা ফেজ থাকে, একটা স্ট্যান্ডার্ড ফেজ, যাই আমার এই মুহূর্তে মনে নেই, তারপর আপনারা অবশ্যই অবশ্যই দেখবেন, এটা থেকে একটু গুরুত্বপূর্ণ আমাদের হচ্ছে যদি বলি যে সচল দশা, নিশ্চল দশা, ঠিক আছে, এরকম HPLC। আর একটা হচ্ছে পিরিয়ডিক ল এন্ড এলিমেন্ট গুলো যে আছে, পিরিয়ডিক ল এন্ড এলিমেন্টস ক্যারেক্টারাইজেশন বা ক্যারেক্টার বলি আমরা যেটা বলি না কেন, যে পিরিয়ডিক ল গুলো আছে সেগুলো দেখতে হবে, এবং এর সাথে সাথে আমাদের আরেকটা জিনিস দেখতে হবে, যে
পিরিয়ডিক ল গুলোর সাথে একটা যোগ আরেকটা যোগের সাথে কতটুকু কম্পারেবল, ডি ব্লক মৌলগুলোর কি ধরনের ধর্ম হয়, অবস্থান্তর মৌলগুলো কি ধরনের বৈশিষ্ট্য প্রদর্শন করে থাকে, এখান থেকে ম্যাক্সিমাম টাইমে প্রশ্ন দিয়ে থাকে। আবার হচ্ছে দেখা গেল যে 1 নাম্বার গ্রুপের মৌল থেকে 2 নাম্বার গ্রুপের মৌলের ডিফারেন্সগুলো কি, বা 5 নাম্বার গ্রুপের অক্সাইড, 6 নাম্বার গ্রুপের অক্সাইড, সালফাইড, এরা কেন ডিফারেন্স হয়, বা হচ্ছে এদের পদার্থের অবস্থাগুলো কি। আমি কিন্তু পিরিয়ডিক ল বলতে এই জিনিসটাই বুঝেছি, এখান থেকে আপনারা অবশ্যই একটা প্রশ্ন পাবেনই, শিওর থাকেন। এরপরে আমরা যেটা দেখবো অর্গানিকের মধ্যে চলে আসি। আমি অর্গানিককে আরেকটা ভাগ করছি, অর্গানিকের রিঅ্যাকশনগুলো আছে, অবশ্যই আপনি অর্গানিকের রিঅ্যাকশনগুলো দেখবেন। অর্গানিক থেকেও এখানে প্রশ্ন হয়, আমি অনেক জায়গায় বলছি যে অর্গানিক থেকে বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রশ্ন তুলনামূলক কম হয়ে থাকে, কিন্তু বিসিএসআইআর আবার হচ্ছে অর্গানিক থেকে অনেক বড় অনেকগুলো প্রশ্ন করে থাকে। আপনারা দেখবেন বিসিএসআইআর এ কিন্তু অনেকগুলো ল্যাব, এদের কিন্তু জিসিএমএস আরএস, এদের হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে এদের প্র্যাকটিক্যাল আছে। তাহলে এদের যাদের এই জিনিসগুলো প্র্যাকটিক্যাল আছে, তার মানে এগুলোতে যারা থিওরিটিক্যালি দক্ষ তাদেরকেই তো এরা নেওয়ার চেষ্টা করবে। সেজন্যই কিন্তু এরা চায় হচ্ছে এই টপিকসগুলো থেকে প্রশ্ন করার জন্য। ওকে, এরপর আমরা একটা দেখব ডি ব্লক এলিমেন্ট। ডি ব্লক যে এলিমেন্টগুলো আছে, ডি ব্লক এলিমেন্টের কি কি বৈশিষ্ট্য থাকে এবং অবস্থান্তর মৌল, ইন্টারমলিকুলার যে ফোর্সগুলো আছে এদের মধ্যে কি ধরনের ডিফারেন্স হতে পারে, এরা কালার কেন হয়, কেন কালার দেয় কেন কালার দেয় না, এবং অবস্থান্তর যৌগ হিসেবে কেন কাজ করে, জটিল যৌগ হিসেবে কেন কাজ করে, এবং তারা পরিবর্তনশীল যোজ্যতা কেন প্রদর্শন করে। এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় এসে থাকে 2 মার্ক 3 মার্ক বা 4 মার্কের জন্য। আবার যদি ডি ব্লক অরবিটালের সময় যদি অরবিটাল চিত্র অঙ্কন করে, বা হচ্ছে ম্যাগনেটিক ধর্ম, ম্যাগনেটিক মোমেন্টটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট ডি ব্লক মোড়ে, এই ম্যাগনেটিক মোমেন্ট বের করতে বলে, তখন কিন্তু আপনাদের অবশ্যই চিত্র সহই দেখাইতে হবে ম্যাগনেটিক মোমেন্টের ক্ষেত্রে। আরেকটা আমরা দেখি ইএমএফ। ইএমএফ হচ্ছে ই সেল বের করার জন্য, ই সেল বের করার জন্য এটা ম্যাক্সিমাম টাইমে দিয়ে থাকে, ই সেল বের করার জন্য। এবং এর মধ্যে যে সমীকরণগুলো আছে, নানোস্টের সমীকরণ, নানোস্ট ইকুয়েশন থেকে যে ইএমএফ বের করা যায়, বিভিন্ন কনসেন্ট্রেশন থাকলে যে চেঞ্জ হয়, এরকম থেকেও আমরা ইএমএফ এবং ইনার্ট সেলের স্ট্যান্ডার্ড ইএমএফ এগুলা থেকেও পরীক্ষা প্রশ্ন এসে থাকে। অর্গানিক কেমিস্ট্রি, আমি একটা অর্গানিক কেমিস্ট্রি নিয়ে আপনাদের কয়েকটা জিনিস বলে দিচ্ছি। এই টপিকসগুলো থেকে পরীক্ষায় সচরাচর পরীক্ষা প্রশ্ন এসে থাকে। SN1 রিঅ্যাকশন, SN2 রিঅ্যাকশন, তারপর হচ্ছে এটা কি মার্কিনিকভস রুলস, অ্যান্টি মার্কিনিকভস রুলস। আরো কিছু আমি লিখি না এখানে, কিন্তু আমার এখন মনে পড়লো, আমি সেটাও লিখে রাখতেছি। আপনারা দেখবেন যে হচ্ছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, ইলেকট্রোফিলিক এডিশন রিঅ্যাকশন, এবং এই রিঅ্যাকশনগুলোর যে বিভিন্ন ডিফারেন্সগুলো আছে অবশ্যই এগুলো দেখবেন। যেমন ইলেকট্রোফিলিক নাইট্রেশন বিক্রিয়া, সালফোনেশন, ক্লোরিনেশন, এতে যে ধাপগুলো আছে ধাপগুলো সহ এগুলো কিন্তু SN1 SN2 এর মধ্যেই পড়তেছে। তারপর হচ্ছে আমি এগুলোর নাম বলে দিলাম, নাইট্রেশন, সালফোনেশন, ক্লোরিনেশন, ফিডাইল অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন, এই টাইপের প্রশ্নগুলো পরীক্ষায় সচরাচর এসে থাকে। আবার অ্যামিন সমূহ নিয়ে পরীক্ষা প্রশ্ন এসে থাকে, যে অ্যামিন সমূহ কোনটা অম্লীয় কোনটা ক্ষারীয়, অর্গানিক কেমিস্ট্রি নিয়ে আর কি। অ্যামিনটা অবশ্যই আপনারা দেখবেন। অ্যামিন আর হতে পারে স্টার থেকেও মাঝে মাঝে পরীক্ষায় দেয়, খুব কম দিছে, তবে অ্যামিন থেকে বেশি দিছে। স্টার, ইথা, যে জিনিসগুলো হচ্ছে নরমালি অন্যান্য চাকরি পরীক্ষা আসে না, সেই চাকরিগুলো, সেই জিনিসগুলো হচ্ছে বিসিএসআই এর আপনারা পাবেন। আরেকটা আমরা দেখবো অক্সিডেশন নাম্বার। এই অক্সিডেশন নাম্বার থেকেও মাঝে মাঝে পরীক্ষা দিয়ে দেয়, একটা বড় যৌগ দেওয়া থাকলো এবং সেটা বলে যে কেন্দ্র পরমাণুর অক্সিডেশন নাম্বার বের করবো, অক্সিডেশন নাম্বার। আরেকটা হচ্ছে এটা আমরা যেটা দেখবো ফেজ ডায়াগ্রাম। আরেকটা আমি লিখে রেখেছি ফেজ ডায়াগ্রাম। ফেজ ডায়াগ্রাম কোনটা বলতেছি আমরা, হচ্ছে যেমন ওয়াটার ফেজ ডায়াগ্রাম, পানির ফেজ ডায়াগ্রাম কতটুকু, বা হচ্ছে পানি ফেজ ডায়াগ্রাম অঙ্কন করো এবং এর ট্রিপল পয়েন্টগুলো দেখাও, এই ধরনের পরীক্ষা প্রশ্ন আসতে পারে। সবশেষে আমি আবারও আপনাদেরকে বলি যে পরীক্ষার চাকরি এমনিতেই হয় না, সেটার জন্য খুবই ভালো একটা প্রিপারেশন লাগে। আর প্রিপারেশনের জন্য আপনারা যদি কেমিস্ট্রির চাকরি, এই বিসিএসআই এর কেমিস্ট্রির দুইটা চাকরির জন্য যদি আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করতে চান এবং একটা ভালো প্রিপারেশন নিয়ে, আর যদি মনে করেন যে না আমি শুধু যাবো পরীক্ষা দিয়ে চলে আসবো, সেটা হিসাব আলাদা। কিন্তু যারা ভালো একটা প্রিপারেশন নিয়ে যেতে চান অবশ্যই তারা আমার ক্যাম্পফায়ার বইটা নেবেন। ক্যাম্পফায়ার বইয়ের মধ্যে বিগত 7 বছরের দুইটা পরীক্ষা, রিসার্চ কেমিস্ট এবং হচ্ছে আরসি, দুইটার প্রশ্নগুলোর সলিউশন করে সহ দেওয়া আছে পিছনের দিকে ব্যাকে। আপনারা অবশ্যই এটা নিয়ে একটা ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে পারবেন। আর আমি যে টপিকসগুলো বললাম এই টপিকসগুলো হচ্ছে গুছিয়ে পড়বেন, তাহলেই আপনারা একটা ভালো পরীক্ষা দিয়ে আসতে পারবেন এবং আশা করতে পারেন একটা ভাইবা অংশগ্রহণ করবেন। ধন্যবাদ সবাইকে।
অবশ্যই আমি আবারও বলছি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কারণ এমনিতে আমি খুবই ব্যস্ত থাকি। এত ব্যস্ততার মাঝেও আপনাদের জন্য একটু সময় করে ভিডিও বের করতে পারলাম বা ভিডিও তৈরি করতে পারলাম। এটাই আমার জন্য অনেক পাওয়া। আপনাদের লাইক শেয়ার দিলে আমি একটু হলেও যে পাবো যে না আমার চ্যানেলটা সবাই দেখতেছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।